চালানোর সময় একসময় বাদ দিয়ে দেন। ১ বছর, ২ বছর, ৩ বছর, ৪ বছর, ৫ বছর। একসময় এই নিউরাল নেটওয়ার্কটা আস্তে, আস্তে ভেঙে যাবে। তার মানে দীর্ঘস্থায়ীভাবে যদি আমরা কোনো কাজের চর্চা না করি, তাহলে সেই কাজের জন্য যে নিউরাল নেটওয়ার্কটা তৈরি হয়েছিল, সেটা আস্তে, আস্তে ভেঙে যাবে। তার মানে স্মৃতি থেকে আমাদের আস্তে, আস্তে চলে যাবে। এটাই কিন্তু মেইন কথা এখানকার। এবার আসেন some techniques to manifest neuroplasticity. নিউরোপ্লাস্টিসিটিকে আমাদের কিভাবে নিজে ম্যানিফেস্ট করে আমরা নিজের মতো নিজের কাজের জন্য ব্যবহার করব, নিজের জীবনে আমরা ব্যবহার করব নিউরোপ্লাস্টিসিটি। প্রথম টেকনিক হচ্ছে ব্রিদিং। এখানে দেখেন লেখা আছে ব্রিদিং, অর্থাৎ আহ, কয়েকবার নাক দিয়ে দীর্ঘশ্বাস। আমি এই প্রতিটা টপিকের জন্য এখানে যতগুলো টেকনিক আছে, যত কিছু আছে, এখানে প্রতিটার জন্য আলাদা আলাদা ভিডিও দেবো ইনশাল্লাহ। খুব বিস্তারিত এখানে শুধুমাত্র নামগুলো দেওয়া আছে। এগুলোর এক একটা দিয়ে আমি এক একটা ভিডিও তৈরি করব, অনেক বিশদ আকারে, অনেক বিস্তারিত ভাবে। এগুলো মানে এক কথায় দুই কথায় বলা শেষ করা যাবে না। আসলে আমি মেন টপিকগুলো একটু নাম বলতেছি, এরপরে আমি বিস্তারিত আলোচনা করব। ব্রিদিং, নিঃশ্বাস প্রশ্বাস বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ব্রেনকে স্থায়ী মানে ঠান্ডা করা যায়। ব্রেন ওয়েভকে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এটা যদি ব্রেন হয়, এটা যদি নাক হয়, এই নাকের মাধ্যমে আমরা যখন অক্সিজেন গ্রহণ করি, আবার কার্বন ডাই অক্সাইড বের করে দিই। তার মানে আমরা যখন খুব আহ, শক্তিশালী ভাবে আর খুব ফোর্সফুলি আমরা যখন অক্সিজেনটাকে অক্সিজেন গ্রহণ করব, এবং অক্সিজেন যত বেশি গ্রহণ করব, আমাদের ব্রেনে কিন্তু অক্সিজেনের সাপ্লাইটা বেশি হবে। আর অক্সিজেন যত বেশি আমাদের ব্রেন পাবে, আমাদের ব্রেনের তত বেশি আমাদের ব্রেনের ভিতরে মেটাবলিজমের হার বেড়ে যাবে। এই যে, আর ব্রেনের মধ্যে অক্সিজেনের যত সাপ্লাই হবে, আমাদের ব্রেনের তত কার্যকারিতা বাড়বে। আর কার্বন ডাই অক্সাইড যখন আমরা বের করে দেব অধিক পরিমাণে, তখন আমাদের বুকটা হালকা হয়ে যাবে এবং ফুসফুসটা হালকা হয়ে যাবে। আর কার্বন ডাই অক্সাইডের সাথে ডিরেক্টলি কর্টিসল নামে যে হরমোন আছে, যেটাকে স্ট্রেস হরমোন বলে, এই স্ট্রেস হরমোনের সরাসরি যুক্ত আছে হচ্ছে এই কার্বন ডাই অক্সাইডের সাথে। বডিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যত বাড়বে, কর্টিসল হরমোনের পরিমাণ তত বাড়বে, এতে স্ট্রেসও তত বাড়বে। এই জন্য দীর্ঘ দীর্ঘ শ্বাস এবং দীর্ঘ প্রশ্বাস, দীর্ঘ নিঃশ্বাস, এগুলো আসলে যদি করা যায়, শ্বাস প্রশ্বাসের যে ব্যায়াম আছে বা ধ্যান আছে, সেটা আমি শেখাবো আস্তে আস্তে। সেটার মাধ্যমে আসলে এই কর্টিসল হরমোনটাকে সাপ্রেস করা যায়। এতে ব্রেন কিন্তু প্রশান্ত হয় এবং নিউরোপ্লাস্টিসিটিটা দীর্ঘস্থায়ী হয়। নেক্সট হচ্ছে পজিটিভ অ্যাফার্মেশন। মানে পজিটিভ অ্যাফার্মেশন হচ্ছে পজিটিভ পজিটিভ যেগুলো বাক্য, যেমন আমি ভালো আছি, আমি আত্মবিশ্বাসী, আমি শক্তিশালী। এগুলোর দীর্ঘ আলোচনা আছে, আমরা পরে করব। এখন শুধু নামগুলো বলে যাই। ভিজুয়ালাইজেশন, আমি যেটা চাই সেটা বাস্তবে চোখের সামনে আমি কল্পনা করা, যে আমি ওটা পেয়ে গেছি, আমি পাচ্ছি, আমি এটা করছি, সেটা করছি। এটা আর কি, আরো অনেক কিছু আছে, এগুলো এক একটার জন্য এক একটা ভিডিও দেব। ল অফ অ্যাট্রাকশন, এটা হচ্ছে আকর্ষণের সূত্র। আমি যেটা চাই সেটাকে, ভবিষ্যতে যেটা চাই সেটাকে আগে থেকেই সেটাকে আমি অ্যাট্রাক্ট করব। সেই অ্যাট্রাক্ট করব বস্তুটাকে আগে থেকে আমি আমার সাবকনসিয়াস মাইন্ড দ্বারা অ্যাট্রাক্ট করব, বস্তুটা চলে আসবে। এটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশন, এবং এটার বিস্তারিত ব্যাখ্যা আমরা পরে করব। ল অফ ভাইব্রেশন, অর্থাৎ মহাবিশ্ব একটা ভাইব্রেশনে, একটা অসাইলেশনে ভাইব্রেট হয়। সেই ভাইব্রেশনের সাথে আমার নিজস্ব যে আত্মা, নিজের আত্মাটাকে আমরা যখন ভাইব্রেট করব, সেটাকে বলা হয় ল অফ ভাইব্রেশন। ল অফ অ্যাজাম্পশন, অ্যাজাম্পশন হচ্ছে কোনো কিছু পেয়ে গেছি, গ্রহণ করেছি, এই ধরনের মনোভাব নিয়ে যে আসলে নিয়ম, প্রকৃতির যে নিয়ম,
সে ভবিষ্যৎকে আগে থেকেই টার্গেট করে নিজের কাছে নিয়ে আসা, এটাকে ল অফ অ্যাজাম্পশন বলে। মেডিটেশন, এটা আসলে ধ্যান, এটা নিয়ে আলোচনা আছে। প্রস্ট্রেশন, এইসব প্রস্ট্রেশন অর্থ হচ্ছে সিজদা দেওয়া। প্রস্ট্রেশন অর্থ হচ্ছে সিজদা দেওয়া, মাটিতে মাথা ঠেকানো। সিজদা দেওয়া, মাথা মাটিতে মাথা, কি বলে, এক কথা সিজদা আমরা যেটাকে বলি আর কি, মাটিতে সিজদা দেওয়া আর কি, এটাই তো আমরা জানি। আচ্ছা, যাই হোক, ড্রিম জার্নালিং, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন যে স্বপ্নগুলো দেখি সেই স্বপ্নগুলোকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে, লিখতে হবে, নিচে নিচে লিখতে হবে। আমি এই স্বপ্নটা কেন দেখলাম, এই স্বপ্ন কোথায় থেকে দেখলাম, কি উৎপত্তি, এগুলো ড্রিম জার্নালিং শেখাবো আমি সবগুলোই। এটা হচ্ছে যে নিউরোপ্লাস্টিসিটির সাথে ডিরেক্টলি জড়িত। হিপনোসিস, হিপনোসিস হচ্ছে যে সম্মোহন। সম্মোহন হচ্ছে আপনি কাউকে সম্মোহন করতে পারেন আপনার নিউরোপ্লাস্টিসিটি দ্বারা। আপনি এনি টাইম এনি মানুষকে, যে কোনো মানুষকে, আপনি তার আত্মাকে আপনি নিজে ব্লক করে রাখতে পারবেন। এখানে হিপনোসিস করা যায়। সেলফ হিপনোসিস, আপনার নিজের উন্নতির জন্য, নিজের জীবনের উন্নতির জন্য আপনি নিজেকেও হিপনোসিস করতে পারবেন, নো প্রবলেম। আকুপ্রেশার পয়েন্ট, আমাদের শরীরের বিভিন্ন জায়গাতে, ব্রেনে, আমাদের কপালে, আমাদের শরীরের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন কিছু কিছু পয়েন্ট আছে, যে পয়েন্টগুলোতে আপনি সামান্য কয়েক সেকেন্ড যদি প্রেস করে রাখেন, চাপ দেন, তাহলে শরীরের পুরোপুরি, মস্তিষ্কের পুরোপুরি কার্যকারিতা চেঞ্জ হয়। সেই পয়েন্টগুলোকে মেনলি আকুপ্রেশার পয়েন্ট বলে। এগুলো দেখাবো সবগুলো। হরমোন, হরমোন আমাদের নিউরোপ্লাস্টিসিটির সাথে একদম ডিরেক্টলি জড়িত, যেমন গাবা, গাবা গামা অ্যামাইনো বিউটাইনিক অ্যাসিড, সেরোটোনিন, এটা সুখের হরমোন। আমরা যখন আনন্দে থাকি, সুখে থাকি, তখন কিন্তু এই সেরোটোনিন হরমোন নিঃসৃত হয়, আবার এই গাবাও নিঃসৃত হয়। অনেকের এই আমাদের যখন এই গাবা বা সেরোটোনিন এটা বডিতে কমে যায়, তখন মানুষ ডিপ্রেশনে চলে যায়। আর এই ডিপ্রেশনে যাওয়ার কারণে তখন ডাক্তারের কাছে গেলে দেখবেন যে এই গাবা, এই হরমোনটাকে বাড়ানোর জন্য কিছু ওষুধ দেয়, যেমন এল গাবা। এই এই গাবা বাড়ানোর জন্য এই ধরনের কিছু ওষুধ আছে যেগুলো ডাক্তার দিয়ে থাকেন আসলে, যে তার তখন স্ট্রেসটা কমে যায়। সেরোটোনিন অনেক সময় বডিতে কমে যায়, তখন মানুষটা সুখ নামে জিনিসটা হারিয়ে ফেলে। তখন ডাক্তার কিছু ওষুধ দেয়, যেমন সেট্রা, তারপরে সেরোটোনিনের আরো অনেক রিসেপ্টর আছে, যেগুলো এই ধরনের কিছু ওষুধ আছে দেয়। অক্সিটোসিন, এটা হচ্ছে আসলে লাভ হরমোন, এটারও কার্যকারিতা প্রায় সেম। এটার আরো কার্যকারিতা আছে, যখন একজন মানুষ আরেকজন মানুষকে বুকে জড়ায় ধরে, তখন কিন্তু এই অক্সিটোসিন হরমোনটা নির্গমন হয়। এগুলো আমি এক একটা নিয়ে এক একটা আলোচনা করব। ডোপামিন, এটা হচ্ছে আসলে মেনলি পুরস্কার পাওয়ার জন্য যে হরমোন। আমরা কোনো কাজ করলে ব্রেন আসলে একটা পুরস্কার চায়, সেই পুরস্কারের আগ মুহূর্তে আসলে এই ডোপামিনটা নিঃসৃত হয়। এন্ডরফিন, এটা আসলে এক ধরনের সুখের হরমোন। এটা সাধারণত আমরা কোনো আনন্দ, যখন হঠাৎ আনন্দ পাই, তখন এটা এন্ডরফিন। আনন্দামাইড, এটাও একটা হরমোন এবং নিউরোট্রান্সমিটার, এটাও মেনলি আনন্দের হরমোন। এই অ্যাসিটাইল কোলাইন, এটাও খুব আনন্দের হরমোন। মেলাটোনিন, এটা আসলে আমাদের ঘুমের সাথে জড়িত সরাসরি। এই মেলাটোনিন হরমোনটা মেনলি নিঃসৃত হয় এই পিনিয়াল গ্ল্যান্ড থেকে। পিনিয়াল গ্ল্যান্ড অ্যাক্টিভেশন, তাহলে পিনিয়াল গ্ল্যান্ড অ্যাক্টিভেশনের মাধ্যমে আমরা নিউরোপ্লাস্টিসিটিকে সেন্স করতে পারি, এগুলো আলোচনা করব। ট্রিপ্টোফ্যান, এটা একটা অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড সাধারণত যেমন দুধে থাকে, এই দুধে এই ট্রিপ্টোফ্যান অ্যামাইনো, কলাতেও থাকে কিছু অংশ। দুধে এই ট্রিপ্টোফ্যান নামক এই অ্যামাইনো অ্যাসিডটা বেশি থাকার কারণে এই ট্রিপ্টোফ্যান থেকে তৈরি হয় কিন্তু এই ট্রিপ্টোফ্যান থেকে তৈরি হয় মেলাটোনিন। এই ট্রিপ্টোফ্যান হচ্ছে প্রিকারসর, ট্রিপ্টোফ্যান থেকে মেলাটোনিন নামক হরমোন তৈরি হয়, যার কারণে আমরা যখন দুধ খাই, তখন এই ট্রিপ্টোফ্যান এই এই অ্যামাইনো অ্যাসিডটা থেকে মেলাটোনিন হরমোন তৈরি হয়, এবং সেখান থেকে আলটিমেট আমরা ঘুম, মানে ঘুম ঘুম ভাব পাই। এই জন্য ডাক্তাররা সাধারণত বলে ঘুমের আগে 1 গ্লাস গরম দুধ খাবেন। নেক্সট, বাইনারাল বিট। বাইনারাল বিট হচ্ছে এক ধরনের মিউজিক, যেটা ইয়ারফোন দিয়ে, হেডফোন দিয়ে, দুই কানে দুই হেডফোন দিয়ে শুনতে হয়। এটা এক কানে একটা নির্দিষ্ট হার্টসের একটা দেওয়া হয়, দুই কানে দুইটা ডিফারেন্ট হার্টসের মিউজিক বাজানো হয়। এটা আলটিমেট ব্রেনে
চলুন একটু এটা একটু দেখার দরকার, যদিও এটা এত সময় অল্প সময় হবে না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। ব্রেনে আসলে আলফা, থিটা, তারপরে হচ্ছে আপনার ডেল্টা। ব্রেনের যে ওয়েভ আছে সেটা হচ্ছে ব্রেন ওয়েভের সাধারণত আলফা ওয়েভ সাধারণত ব্রেনের যখন হার্টস থাকে 8 থেকে 12 হার্টস আলফা। থিটা হার্টস যখন হয় তখন সেটা হচ্ছে সাধারণত 4 থেকে 8। আর ডেল্টা এটা হয় সাধারণত 0.5 থেকে 4 পর্যন্ত। অর্থাৎ আলফা হার্টস, আলফা ফ্রিকোয়েন্সি বা আলফা লেভেল এটা হচ্ছে 8 থেকে 12 হার্টস ব্রেনের ফ্রিকোয়েন্সি। যখন এগুলো বোঝাবো আলাদাভাবে, আমি এখানে এত বোঝানো যাবে না। আর থিটা হচ্ছে যে 4 থেকে 8 হার্টস। আর ডেল্টা হচ্ছে, থিটা হচ্ছে যে গভীর ঘুমের মধ্যে, যে ঘুমের মধ্যে স্বপ্ন দেখা হয় সেই ঘুমকে বলা হয়, সেই ঘুমের সেই অবস্থাটাকে থিটা বলা হয়। আর স্বপ্নবিহীন যে ঘুম, একদম স্বপ্ন ছাড়া, সেটাকে ডেল্টা বলা হয়। আর আলফা হচ্ছে জাস্ট ব্রেন প্রশান্ত হয়ে যায় ঘুমের ঠিক আগ মুহূর্তে। এবার আসেন আইসোক্রনিক বিট। আইসোক্রনিক বিট হচ্ছে এখানে হেডফোন লাগে না, একই শব্দ কিছু সময় ধরে চলবে, আবার কিছু সময় বন্ধ থাকবে, আবার কিছু সময় ধরে চলবে, মানে একটা নির্দিষ্ট টাইমে ধরে চলবে আবার বন্ধ থাকবে। যেমন বৃষ্টির আওয়াজ, বৃষ্টি পড়ার আওয়াজ, ঝর্ণার আওয়াজ। দেখবেন আবার গাড়িতে যখন আমরা উঠি তখনও কিন্তু আইসোক্রনিক এই সাউন্ড গুলো তৈরি হয়, যার কারণে গাড়িতে উঠলে আমাদের ঘুম চলে আসে বা বৃষ্টির শব্দে আমাদের ঘুম চলে আসে এই আইসোক্রনিক বিটের কারণে। এবার আসেন প্রিফ্রন্টাল কর্টেক্স। এটা আমাদের কপালের ঠিক সামনে অবস্থিত। আমাদের ব্রেনের ফ্রন্টাল লোবের সামনের অংশকে প্রিফ্রন্টাল কর্টেক্স বলা হয়। এগুলো বিস্তারিত আলোচনা করব। বিফোর স্লিপ, ঘুমের আগের মুহূর্তটাকে নিউরোপ্লাস্টিসিটি সেন্স করার একটা গুরুত্বপূর্ণ সময়। আফটার স্লিপ, ঘুম থেকে উঠেই নিউরোপ্লাস্টিসিটিকে সেন্স করা যায়। মিউজিক থেরাপি, আপনার পছন্দের যেগুলো গান আছে, যে গানগুলোতে আপনি একদম গভীরে ঢুকে যান, সেখানে আপনার নিউরোপ্লাস্টিসিটিকে চেঞ্জ করা যায়। সল্ট থেরাপি, শুনতে আশ্চর্য লাগলেও আসলে লবণ দিয়েও আমাদের প্লাস্টিসিটিকে চেঞ্জ করা যায়। কিভাবে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এক্সারসাইজ, যখন আপনি শারীরিক কোনো ব্যায়াম করবেন সেক্ষেত্রে আপনার শরীরে মেটাবলিজম বাড়বে এবং পাশাপাশি হাইপোক্সিয়াটা দূর হবে। হাইপোক্সিয়া হচ্ছে ব্রেনে অক্সিজেন স্বল্পতা। যত বেশি এক্সারসাইজ করব আমরা, তত বেশি আমাদের শরীরের মেটাবলিজম বাড়বে এবং হাইপোক্সিয়া নামক যে একটা কন্ডিশন সেটা দূর হবে। হাইপো মানে কম, আর অক্সিয়া, এই যে অক্সিয়া এটা আসলে অক্সিজেন থেকে আসে, মানে ব্রেনে অক্সিজেন স্বল্পতাকে বলা হয় হাইপোক্সিয়া। এটা দূর হবে। এক্সারসাইজ করলে বারবার শ্বাস প্রশ্বাস আমরা গ্রহণ করি, যার কারণে অক্সিজেন খুব দ্রুত, খুব বেশি পরিমাণে অক্সিজেন আমাদের বডিতে ঢোকার কারণে ব্রেনটা অনেকটা শান্ত হয়ে যায় এবং নিউরোপ্লাস্টিসিটি ওই সময়টাতে সবচেয়ে ভালো কাজ করে। 3 নম্বর, বডি ম্যাসেজ করা। বডি ম্যাসেজ করলে আপনার কি হয়, ব্লাড সার্কুলেশনটা শরীরে বাড়বে, আর ব্লাড সার্কুলেশন যত বাড়বে তত অক্সিজেন সাপ্লাই বাড়বে। মেনলি বডির কাজ হচ্ছে ব্লাড সার্কুলেশন এবং অক্সিজেন সাপ্লাই, এতে কাজ আছে। বাথিং উইথ ক্লোজড আইস, যখন গোসল করবো আমরা তখন চোখ বন্ধ করে পজিটিভ কথাবার্তা, আমরা জীবনে যা চাই সেটা ভাববো এবং মাথায় পানি ঢালবো বা গোসল করব। এতে কি হয়, পানি আমাদের শরীরে যখন মাথার উপরে আমরা ঢালি, তখন মাথা বেয়ে যখন পা দিয়ে নেমে যায়, তখন কিন্তু পুরো বডিতে একটা অনুভূতি সৃষ্টি হয়। এই অনুভূতিটা নিউরোপ্লাস্টিসিটি পুরো নার্ভাস সিস্টেমকে নাড়া দিয়ে যায়। ওই মুহূর্তে আপনি যেটা ভাববেন সেই অনুযায়ী কিন্তু নিউরাল নেটওয়ার্ক তৈরি হবে। নেক্সট, ফ্লো স্টেট নার্ভাস সিস্টেম। ব্রেনে যখন আপনি কোনো কাজ খুব মনোযোগের সাথে করতে থাকবেন, একটানা দীর্ঘস্থায়ী ভাবে কাজ করবেন, সেক্ষেত্রে ব্রেনের নিউরাল নেটওয়ার্কটা পরিবর্তন হয়। আলোচনা করবো এগুলো পরে। সলিটিউড হচ্ছে এটা আপনার একাকী থাকবেন। সলিটিউড এবং লনলিনেস দুইটা শব্দের পার্থক্য আছে, এটা আমি লিখছি সলিটিউড। সলিটিউড হচ্ছে
আপনি একা থাকবেন কিন্তু আপনার কাছে মনে হবে মহাবিশ্বের সবকিছু আপনার সাথে আছে। অথচ আপনি একাই আছেন। কিন্তু আপনি সম্পূর্ণ। আপনার আত্মিকভাবে আপনার নিজের কাছে মনে হবে আমি একা আছি মানেই হচ্ছে আমার কাছে সব আছে। আপনি একাকিত্ব, এই একা থাকার কারণে অর্থাৎ আপনি নিজের আত্মার সঙ্গে, নিজের সঙ্গে যখন আপনি সার্বিকভাবে মনে হবে যে আমি একাকী আছি মানে আমার সবকিছু আমার নিয়ন্ত্রণে। এটাই হচ্ছে সলিটিউড। ফুড। কিছু খাবার আছে যেটা নিউরোপ্লাস্টিসিটিকে ডিরেক্টলি প্রভাবিত করে। যেমন ব্যানানা, কলা। কলা খেলে আপনার নিউরোপ্লাস্টিসিটি যেমন কলাতে ডোপামিন থাকে। আ ফিশ ওয়েল ফিশ ওয়েল মাছে আসলে মাছ খেলে আপনার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এগে মানে ব্যানানাতেও আ কলাতে কি মানে আপনার ডিমে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এটা পাওয়া যায়। কিছু মেডিসিন আছে যেমন এলগাবাইট আমি আগে বলেছি, সেট্রা এগুলো বলেছি। ভিটামিন ডি খুব ইম্পোর্টেন্ট একটা বিষয়। আপনার যদি কোনো সাইকোথেরাপির প্রয়োজন হয়, তো ডাক্তারের কাছে গেলে দেখবেন শুরুতে আপনাকে ভিটামিন ডি দিবে। কারণ এই কোলিক্যালসিফেরল আ এই যে এটা ভিটামিন ডি 3 এটা এতটা ইম্পোর্টেন্ট যে ব্রেন আসলে ভিটামিন ডি ছাড়া কাজ করতে পারবে না। আপনার সুস্থতার জন্য, মেন্টাল হেলথ এর জন্য ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ নিউরোপ্লাস্টিসিটির জন্য। পরে আলোচনা করব। ক্যালসিয়াম। ক্যালসিয়ামটা খুব ইম্পোর্টেন্ট ভিটামিন ডি, ক্যালসিয়াম। ওএমজি 3 ওএমজি 3 হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। জিঙ্ক। জিঙ্ক আমাদের অদৃশ্য ক্ষুধা দূর করে এবং নিউরোপ্লাস্টিসিটির সাথে জড়িত।